নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে একটা বিশেষ অধিবেশন ডাকতে পারে এবং সংসদে মনসুন সেশন শুরু হওয়ার ঠিক আগে এই মুহূর্তে একটা এমার্জেন্সি বিশেষ সেশন ডাকা হতে পারে, তেমন একটা কথাবার্তা কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে লেখা হচ্ছে। এবং অবশ্যই কেন এই তাড়াহুড়ো, কেন এই ব্যস্ততা সরকারের থেকে আসছে, এই মুহূর্তে যে কথাটা উঠে আসছে যে কোনোভাবে কি সরকার 2/3 সংখ্যা সেখানে পৌঁছে গেল, অর্থাৎ 360 সেই সংখ্যাটা থেকে সরকার পৌঁছে গেল। তাই জন্যই কি তারা এতটা তাড়াহুড়ো করে একদম মনসুন সেশন যেখানে শুরু হওয়ার কথা 15ই জুলাই, তার ঠিক পরেই 15ই জুলাইয়ের পরেই মনসুন সেশন শুরু হয়, কিন্তু তার আগেই কেন এই মুহূর্তে একদম সরাসরি সরকার ডাকতে চাইছে সেশন? এবং সেটা কি কোথাও গিয়ে একটা প্রতিশোধ? প্রতিশোধ কিসের আপনারা বলতেই পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বলতে হয় যে এপ্রিল মাসে যখন একটা স্পেশাল এরকমই সেশন ডাকা হয়েছিল 3 দিনের জন্য, তখন কিন্তু বিলগুলো নেওয়া হয়েছিল এবং বিলগুলো নেওয়ার পরবর্তীতে সরকার যখন দেখে যে ভোটাভুটির মাধ্যমে তারা হেরে গেল, সেই জায়গাটাকে কিন্তু সরকার আর পরবর্তী ডিলিমিটেশন বিল বা ওয়ান নেশন ওয়ান ভোট, সেই যে বিলগুলো সেগুলো পেশ করেইনি। তো সেই বিলগুলো এই মুহূর্তে পাশ করানোর কিন্তু একটা সম্পূর্ণ প্রেক্ষাপট তৈরি হয়েছে। আপনারা জানেন যে ডিলিমিটেশন বিল এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই যে দুটো বিল এই মুহূর্তে সরকার পাশ করাতে চাইছে। এবং জেপিসি যে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, তার যে চেয়ারম্যান পিপি চৌধুরী, তারা অলরেডি বলেছেন যে আমরা এটাকে নিয়ে কাজ করছি এবং ইতিমধ্যে এটা লাগু হবে। তো সেটা যদি লাগু হয় তাহলে কিভাবে লাগু হবে? 2029-এ লোকসভা এবং বিভিন্ন রাজ্য যে সরকারগুলো চলছে সেগুলো, যারা অলরেডি 2.5 বছর পেরিয়ে যাবে 5 বছরের মধ্যে, তাদেরকে কিন্তু আবার ভোটে অংশগ্রহণ করতে হবে। সেটা বিজেপি শাসিত রাজ্য হতে পারে, কিংবা বিজেপি শাসিত যে রাজ্যগুলো নয়, ইন্ডিয়া অ্যালায়েন্সের রাজ্যগুলো, সেগুলোও হতে পারে। তো সেই ক্ষেত্রে এই ইলেকশন 2029-এ কিছু রাজ্যের ক্ষেত্রে হবে একদম সরাসরি, যে রাজ্যগুলো বিধানসভা ভোট এবং লোকসভা ভোট একসাথে ফেস করবে তারা, এবং তার পরবর্তীতে 34-এ গিয়ে একদম লোকসভা ভোট এবং বিধানসভা ভোট একসাথে হবে। প্রত্যেকটা রাজ্যে লোকসভা এবং বিধানসভার ভোট একসাথে হবে এবং পাশাপাশি দুটো ব্যালট বাক্স রাখা থাকবে বা ইভিএম রাখা থাকবে। তো সেখানে মানুষ ভোট দেবে, একটা বিধানসভার জন্য, একটা লোকসভার জন্য। কিন্তু সেখানে বিরোধীদের যে বিরোধিতাটা, সেটা কি মূলত কোন জায়গা থেকে বিরোধীরা করে, যে এই যে লোকসভার সরকার যখন দেশের মানুষ চুজ করে, তখন তারা কিন্তু দেশের সরকার গঠন কে ভালো হতে পারবে, দেশের নিরাপত্তা ব্যবস্থা সেটা কারা ঠিকঠাক ভাবে রাখতে পারবে, সেই ভেবে ভোটটা দেয়। কিন্তু পাশেই যদি আরেকটা ইভিএম মেশিন থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই প্রভাবটাও সেই ইভিএম এর পড়তে পারে। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি কিন্তু লোকসভার ভোটে মানুষ ভোট দিচ্ছেন বিজেপিকে, কিন্তু বিধানসভায় অন্য সরকারকে চাইছে। এরকম ঘটনা কিন্তু ঘটে বিভিন্ন সময়। আমরা যদি দেখি 2019 সালের পশ্চিমবঙ্গের ভোট, সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো একদম সরাসরি এই ছবিটাই ধরা পড়েছিল যে 2019 সালে পশ্চিমবঙ্গের লোকসভায় ব্যাপক পরিমাণে বিজেপি ভোট পেয়েছিল, কিন্তু 21 সালে আমরা দেখতে পেয়েছি যে বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতল। ঠিক উল্টো ছবিটা আমরা দেখলাম 2024 সালে তৃণমূল কংগ্রেস ব্যাপক সিট পেল লোকসভা ভোটে, এবং 2026 সালে মানুষ একদম রীতিমতন ক্ষমতাটাই চেঞ্জ করে দিল এবং বিজেপি 200-র বেশি আসন নিয়ে জিতলো। তো এই ছবিগুলো কিন্তু বিভিন্ন জায়গায় ধরা পড়ে। তো সেই রকম জায়গা থেকে এই মুহূর্তে সরকার যদি বিলটা আনে, তাহলে কিভাবে সরকার ভাবছে যে তারা জিততে পারবে? অর্থাৎ 2/3 না হলে তো ভোটে জেতার বিষয়টা হবে না। আপনারা যদি একবার হিসেবটা দেখেন, 293 এই মুহূর্তে রয়েছে সংখ্যাটা সরকারের কাছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে 293। 293 এর পরবর্তীতে যদি ধরেও নেওয়া যায় যে ওম বিড়লা তৃণমূল কংগ্রেস থেকে যে 20 জন ছেড়ে গিয়েছেন বলে তারা দাবি করছেন, তাদের সবাইকে অ্যালাউ করে দেবেন, যেহেতু ওম বিড়লা সবসময় এই ধরনের আচরণ, আমরা বিভিন্ন সময় অভিযোগ শুনতে পাই বিরোধীদের কাছ থেকে যে ওম বিড়লা পক্ষপাতদুষ্ট আচরণ করেন, সেটা যদি আমরা ধরে নিই যে একদম তিনি অ্যালাউ করে দিলেন,
তো সেই ক্ষেত্রে 20 জন সংখ্যাটাকে আমরা ধরে নিতে পারি। তো 293 প্লাস 20 313, তার সঙ্গে যদি শিবসেনা, আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে। আমরা ইতিমধ্যেই খবর পেয়েছি যে দুজন অলরেডি তারা সই করতে রাজি নয়, অর্থাৎ একনাথ শিন্ডের সঙ্গে যুক্ত হতে রাজি নয়। তো তারা শেষ পর্যন্ত কি করবে জানি না, তবুও যদি সংখ্যার খাতিরে আমাদের ধরে নিতে হয়, আমরা সেই ক্ষেত্রে 6 জনকে ধরে নিতে পারি। তো 6 জন যদি তার সঙ্গে যুক্ত হয়, সংখ্যাটা তারা 319। তো এবারে তাতেও অনেক দূরত্ব থাকছে, তাতেও 41 জন এমপি তাদের দূরত্ব থাকছে, কারণ সংখ্যাটাতে পৌঁছে দেবে 360-এ। তো সেই ক্ষেত্রে কি কি সমীকরণ এখানে কাজ করছে আপনাদের আগেই জানিয়েছি যে ডিএমকে এর প্রতি কিন্তু এই মুহূর্তে দুর্বল হয়েছে সরকার এবং তাদের সম্পর্কের উষ্ণতা বেড়েছে। ডিএমকে প্রধান এম কে স্ট্যালিন এই মুহূর্তে তার রাজ্যে হেরে যাওয়ার পরে যথেষ্ট পরিমাণে কিন্তু একা, এবং তিনি একজন বিরোধীর জায়গা থেকে অবশ্যই চাইবেন যে তিনি যাতে আরেকটা সুযোগ 3 বছরের মাথাতেই পান। অর্থাৎ 2026-এ তিনি হেরেছেন, 2031 পর্যন্ত তাকে ওয়েট করতে হলো না, 2029-এ ওয়ান নেশন ওয়ান ইলেকশনের মাধ্যমে তিনি ভোটে লড়তে পারলেন, এবং সেই ক্ষেত্রে বিজেপিও তাকে আশ্বস্ত করবে যাতে 2029-এর ইলেকশনে, বিধানসভা নির্বাচনে তিনি সরাসরি সেখানে একাধিপত্য একটা স্থাপন করতে পারেন টিভিকে নেতা থালাপতি বিজয় তার বিরুদ্ধে। এবং এই মুহূর্তে থালাপতি বিজয় তো একদম এম কে স্ট্যালিনের বিরোধী, তো সেই ক্ষেত্রে এম কে স্ট্যালিন কিন্তু সমর্থন করতে পারেন। এবং অবশ্যই এর আগে যখন আমরা বাজেট সেশনে দেখেছিলাম যে রীতিমতন এইরকম কথাটা বলছেন অমিত শাহ যে আমাকে 1 ঘন্টা সময় দিন, আমি একটা লাইন লিখে নিয়ে চলে আসবো যে দক্ষিণ ভারত কেন, উত্তর ভারত কেন, প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই 50% হারে ডিলিমিটেশন হবে। অর্থাৎ 80টা সিট যদি উত্তরপ্রদেশে থেকে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আরো 40টা সিট, অর্থাৎ যতগুলো সিট রয়েছে তার 50% হারে বৃদ্ধি হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি 42টা আসন থেকে থাকে, তাহলে তার আরো 21 জন বৃদ্ধি পাবে, 63টা আসন মোট হবে লোকসভা আসন। এবং ত্রিপুরার ক্ষেত্রে যদি 2টি লোকসভা আসন থেকে থাকে, তাহলে সেটা 3টে লোকসভা আসন হবে, কারণ তার 50% এক। তো সেই হারে প্রত্যেকটা রাজ্যে বৃদ্ধি হবে। তো সেই পদ্ধতিতে যদি হয়, তাহলে অবশ্যই তামিলনাড়ুর পক্ষ থেকেও কিন্তু একদম 22 জন সাংসদ রয়েছে সাপোর্ট করার জন্য, কারণ তামিলনাড়ুর তরফ থেকে যা খবর উঠে আসছে, কর্ণাটকে ডিএমকে নেতাদের সঙ্গে একটা বৈঠক হয়েছে বিজেপি নেতাদের, এবং সেইখানে কিন্তু এই প্রস্তাবটা নিয়েই একদম সরাসরি আলোচনা হয়েছে। এবং ডিএমকে বলেছে যে আমরা সম্পূর্ণভাবে এনডিএ তে সামিল না হলেও আমরা শর্ত সাপেক্ষে কিন্তু এনডিএ কে সমর্থন করব। অবশ্যই এই মুহূর্তে যে সংখ্যাটা দাঁড়াচ্ছে, তাতে আমরা যদি ধরেও নিই যে ডিএমকে 22 জন সাংসদ দিয়ে, শিবসেনা 6 জন সাংসদ দিয়ে, এবং এই এনসিপিআই তাদের তরফ থেকে 20 জন সাংসদ দিয়ে এনডিএ কে সমর্থন করছে, তাহলে 293 থেকে সংখ্যাটা বেড়ে দাঁড়াচ্ছে 341-এ। তারপরেও কিন্তু 19 জন সাংসদ তারা এই মুহূর্তে যুক্ত হতে পারছে না। কিন্তু যে কথাটা লেখা আছে এই ইন্ডিয়ান এক্সপ্রেসে, সেখানে কিন্তু বিজেপি নেতারা যথেষ্ট পরিমাণে আশ্বস্ত যে তারা যদি এই বিল নিয়ে আসেন, তাহলে তাদেরই জয় হবে। আমরা জানি না কোন অঙ্কের ভিত্তিতে বিজেপি নেতারা এতটা আশ্বস্ত। তাহলে একমাত্র পার্টি পড়ে থাকছে কোনটা, সমাজবাদী পার্টি আর কংগ্রেস পার্টি, এই দুটো পার্টি একমাত্র পড়ে থাকছে ইন্ডিয়া অ্যালায়েন্সের মধ্যে, যেগুলোকে ভাঙিয়ে নিয়ে যাওয়া যায়। তাহলে কি সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো একটা বিচ্ছেদ তৈরি হতে পারে? কংগ্রেসকে ভাঙানোটা অবশ্যই চাপের একটা ঘটনা, তার কারণ কংগ্রেস 99-তে দাঁড়িয়ে আছে, এবং 99 থেকে যদি 2/3 ভাঙাতে হয়, সেটা অনেক এফোর্ট দিতে হবে, সেটা সম্ভব নয় খুব একটা। কিন্তু অবশ্যই সমাজবাদী দল তাদের পক্ষে কিন্তু ভেঙে যাওয়াটা ইতিমধ্যে সুবিধাজনক, এবং তাদেরকে ভাঙানোটাও সুবিধাজনক। কিন্তু এখানে একটা প্যাচ আছে, এখানে যে গন্ডগোলটা তৈরি হতে পারে যে একদম সরাসরি অখিলেশ যাদবের দল যদি এখন ভাঙানো হয়, তাহলে কিন্তু অখিলেশ যাদব 2027 সালের যে ভোটটা, সেখানে একটা বড় সড়ো স্পেস পাবেন, সিম্প্যাথি তিনি একদম গ্রহণ করতে পারবেন। দেখুন, বিজেপি আমার দল পর্যন্ত ভাঙিয়ে নিয়ে চলে গেছে, আপনারা যাদেরকে 2024-এ ভোট দিয়ে জেতালেন, তাদেরকে পর্যন্ত বিজেপি টাকা দিয়ে কিনে নিল, কিংবা কোনো না কোনো প্রলোভন দেখিয়ে কিনে নিল, কিংবা ভয় দেখিয়ে নিয়ে নিল। সেই জায়গাটা বলে কিন্তু সরাসরি অখিলেশ যাদব ভোট বাক্সে একদম ক্ষমতার বদল করে দিতে পারেন, অর্থাৎ কোথাও গিয়ে উত্তরপ্রদেশ হাতছাড়া হয়ে যেতে পারে। তো সেই রিস্কটা এই মুহূর্তে ভারতীয় জনতা পার্টি নেবে না, তেমনই কিন্তু একটা প্রেক্ষাপট। কিন্তু অবশ্যই এই যে 19 সংখ্যাটা, সেই 19 সংখ্যাটা জোগাড় করার জন্যও কিন্তু তারা একদম মরণ বাঁচানো একটা কামড় দিচ্ছে, এবং সেই কামড়টা শেষ পর্যন্ত তারা কিভাবে দিতে পারে, নাকি একদম বাজেট মনসুন সেশনের আগে তারা একটা স্পেশাল অধিবেশন ডেকে আবার এই ডিলিমিটেশন এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন এই বিলগুলো সরাসরি পড়ে যায়,
আমরা সেদিকে তাকিয়ে থাকবো। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের যা খবর উঠে আসছে যে একটা স্পেশাল অধিবেশন এই মুহূর্তে বিজেপি ডাকতে পারে, কারণ বিজেপি তারা নিজে নিজে আশ্বস্ত যে আমরা যদি এই বিলগুলো আনি তাহলে অবশ্যই সেই বিলগুলো পাশও আমরা করাতে পারবো। আমরা জানি না কোন অঙ্কের ভিত্তিতে করাতে পারবেন তারা। সাধারণ পাটিগণিতের নিয়ম আপনাদের সঙ্গে তুলে ধরলাম, এর পরবর্তীতে কি নিয়ম কখন বদলে যায়, কখন রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের রং বদলান, সেটা তো অবশ্যই একদম চমকপ্রদ একটা ঘটনা ঘটছে। অবশ্যই সেগুলো যেমন যখন ঘটতে থাকবে আপনাদের সঙ্গে রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করতে ভুলবেন না।